নমস্কার। আরেকটি প্রতিবেদন করব বলে ভিডিও করছি। এই ভিডিওটা অবশ্য একদম অন্য একটা বিষয় নিয়ে। সেটা হলো যে বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ যে উত্তাল হয়েছিল, তারপরে বাংলাদেশে ভোট হলো বা নির্বাচন হলো, বিএনপি সেই নির্বাচনে জয়যুক্ত হলো। কিন্তু তার আগে যে অন্তর্বর্তী সরকার ছিল এবং সেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যিনি ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস যে ডিপ স্টেটের সাহায্যে বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে ফেলে দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে বাংলাদেশে এসেছিলেন, ভেবেছিলেন সেই ডিপ স্টেট তাকে অনেক সাহায্য করবে, অনেকভাবে তাকে ক্ষমতাশালী বা শক্তিশালী করে তুলবে। তিনি নিজেই বলেছেন, ইউএসএতে দাঁড়িয়ে তিনি বলেইছেন যে এটা ছিল একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তিনি এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন। তিনি যখন উপদেষ্টা হন বা বাংলাদেশে যখন শেখ হাসিনার সরকারের পতন ঘটে, তখন তিনি বাংলাদেশে ছিলেন না, তিনি ছিলেন ফ্রান্সে। তার মানে এটা বোঝা যায় যে অনেক আগে থাকতেই তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তাকে বলা হয়েছিল যে এরকম শেখ হাসিনার সরকার পতন ঘটবে বা ঘটতে পারে এবং আপনাকে ডাকা হবে এবং আপনি সেই অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে দায়িত্বভার গ্রহণ করবেন। এবং আশা করি তিনি নিশ্চয়ই সম্মতি দিয়েছিলেন, তার কারণ শেখ হাসিনার সরকারের পতনের 2-3 দিনের মধ্যেই তিনি ফ্রান্স থেকে বাংলাদেশে চলে আসেন এবং সেনাবাহিনীর তৎপরতায় বৈঠক করে ওই সার্জিস আলম আরও অনেকের সাথে বৈঠক করে, নাহিদ ইসলাম, এদের সাথে বৈঠক করে তিনি প্রধান উপদেষ্টা হয়ে যান। প্রধান উপদেষ্টা হয়ে তিনি, আমার মনে হয়, সাপের 5 পা দেখেছিলেন। সাপের 5 পা দেখে ভেবেছিলেন যে তিনি দক্ষিণ এশিয়ার একেবারে বিরাট এক নেতা হয়ে যাবেন, অর্থাৎ তিনি বুঝি মোদির বিকল্প হয়ে যাবেন। এসেই তিনি ভারত বিরোধিতা শুরু করলেন এবং দেশে হিন্দুদের প্রতি একটা বিদ্বেষ তৈরি করে দেশে অরাজকতা সৃষ্টি করলেন। জিনিসপত্রের দাম বাড়ছে, বস্ত্রশিল্প বন্ধ হয়ে যাচ্ছে, বন্দর অন্য দেশের কর্তৃত্বে চলে যাচ্ছে, এসব দিকে তার কোনো মন ছিল না। সেগুলোকে নিয়ন্ত্রণ করা বা সেগুলোকে দেখা, এ নিয়ে তার কোনো চিন্তা ভাবনা কোনো কিছু ছিল না। তিনি একের পর এক দেশে গেছেন, গিয়ে সেই দেশের তিনি বিদেশ ভ্রমণ করেছেন। খুব সম্ভবত তার এই অল্প সময়ের মধ্যেই 7-8টার বেশি দেশে তিনি বিদেশ ভ্রমণ করেছেন। তার মধ্যে কিছু কিছু দেশে তিনি গেছেন, কিন্তু সেই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা হয়নি। ফ্রান্সের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট তাকে সেভাবে এন্টারটেইন করেননি। ব্রিটেনে গিয়েছিলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী তার সঙ্গে যোগাযোগ করেননি। যদিও চীনে গিয়েছিলেন, চীনে গিয়ে বলেছিলেন যে 7 সিস্টার নিয়ে তাদের একটা নিজস্ব চিন্তাভাবনা আছে এবং এটা একটা ডেডলক স্টেটস বা 7 সিস্টার্স। চীন যদি চায় ব্যবসা করতে পারে, এই যে ব্যবসা করবে চীন, তার জন্য বাংলাদেশ যথেষ্ট উদ্যোগী হবে এবং ব্যবস্থা গ্রহণ করবে। তাই কখনো হয়? ভারত এক মহান রাষ্ট্র,
ভারত এক বিরাট দেশ। ভারতের যে সামরিক শক্তি তা ইউনেস্কো ভেবেও দেখেনি বা কল্পনাও করেনি। বারবার ভেবেছে যে ভারতের সামরিক শক্তিকে তিনি বুঝি নাড়িয়ে দেবেন, এবং এসে তিনি বেশ কিছুদিন সৈন্য সামন্ত নিয়ে তিনি মহড়া দেওয়ার চেষ্টা করেছেন। আবার বলেছেন এই মহড়া প্রস্তুতির জন্য, এই মহড়া প্রস্তুতি থাকবার জন্য, মহড়া যুদ্ধে প্রস্তুতি নেওয়ার জন্য বা যুদ্ধে প্রস্তুত থাকার জন্য বাংলাদেশ এই সামরিক শক্তির মহড়া প্রদর্শন করছে বা অনুশীলন করছে। ভাবলেও অবাক লাগে। যাই হোক, সবারই তো নিজস্ব চিন্তাভাবনা থাকে। তিনি আর যাই হোক রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। রাষ্ট্রপ্রধান বলতে অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছিলেন। ভোটটা অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল, অর্থাৎ ডিসেম্বরে, যখন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলল যে ভোটটা নির্ধারিত সময়ে হয়ে যাওয়া দরকার, একটা ভালো ভোট হওয়া দরকার, যে ভোটে সবাই অংশগ্রহণ করবে। বিশ্ববাসী ভেবেছিল যে ডিসেম্বরের মধ্যেই হয়তো সেই ভোট হয়ে যাবে, কিন্তু সেই নির্বাচন হয়নি। তার রাজনৈতিক দলকে আরও পরিপুষ্ট, আরও ভালোভাবে তৈরি করার জন্য তিনি নির্বাচনটাকে একটু বিলম্বিত করেছিলেন, এবং শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতেই নির্বাচন হলো। নির্বাচনে তিনি ভেবেছিলেন যে বাংলাদেশের জনগণ তাকে দুহাত ভরে আশীর্বাদ করবে এবং তাকে আবার পুনরায় জয়যুক্ত করবে, এবং তার যে পার্টি, সেই জাতীয় পার্টি জিতবে। কিন্তু তা হয়নি। সার্জিস আলম হেরে গেছে। কায়েক লিস্টে কষ্ট করে নাহিদ ইসলাম জিতেছে। এইভাবেই তিনি শেষ পর্যন্ত নির্বাচনী ফলাফল পেলেন। এখন তিনি কোথায় আছেন জানি না, গণভবনে না যমুনা ভবনে, কোথায় আছে জানি না, তার সারা শব্দ নেই। তিনি চেষ্টা করেছেন ভারতকে উত্ত্যক্ত করার, ভারতকে ছোট করার বা ভারতের বিরুদ্ধে বিশেষভাবে সে দেশের মানুষকে উস্কে দেওয়ার, কিন্তু শেষ পর্যন্ত তা সফল হয়নি। বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর বাংলাদেশে আমাদের বিদেশমন্ত্রী গিয়েছিলেন, সেখানে তারেক রহমানের সঙ্গে দেখা করে আসেন, এবং তার ফলে ভারত বিদ্বেষও অনেকটা কমে, এবং সে দেশের মানুষ বুঝতে পারে যে ভারত সত্যিই বাংলাদেশের বন্ধু, এবং তারেক রহমানের সাথে ভারতের বেশ সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। তারাও তারেক রহমানকে একেবারে দুহাত তুলে আশীর্বাদ করে তাকে ভালোভাবে জয়যুক্ত করেছে। এর মধ্যেই প্রমাণিত হলো যে মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইন, সেই মেটিকুলাস ডিজাইন একেবারে পর্যদুস্ত হয়ে রয়েছে, ধূলিসাৎ হয়ে গেছে, এবং আর মেটিকুলাস ডিজাইন তিনি করবেন কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সুন্দর হোক, নিবিড় হোক, ভালো হোক, এটা অবশ্যই ভারতবাসীর তরফ থেকে নিশ্চয়ই এটা একটা প্রার্থনা। সেই সঙ্গে ভারতের সরকার যারা আছেন, কেন্দ্রীয় সরকারের যারা দায়িত্বে আছেন, মন্ত্রী বা আধিকারিকরা, তারাও বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চান। তার কারণ ভারত বুদ্ধের দেশ, যুদ্ধের দেশ নয়। ভারত কখনো আগ্রাসন করে না, ভারত কখনো আক্রমণ করে না, ভারত কেবল আত্মরক্ষার্থে যুদ্ধ করে। এটা বহুবার প্রমাণিত হয়েছে। তাই আবারও বলবো, ভারত বুদ্ধের দেশ, যুদ্ধের দেশ নয়। ভারত সকল প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রেখে
এগিয়ে চলতে চায়। আজ এই পর্যন্তই। আবার পরবর্তী সময় নতুন প্রতিবেদন নিয়ে আসব। সবাই ভালো থাকবেন। সেই সঙ্গে এটাও বলবো, আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন।